আমি রুমে এসে এতটা হতাশ হই যে আমি বসে বসে ওই ইংরেজি বইটা একটা করে পাতা চিরতেছিলাম আর আগুনে পোড়াচ্ছিলাম। মানে আপনার বই থেকে? হ্যাঁ, আমার বই থেকে। মানে কি হতাশা এমন ভাবে গ্রাস করলো? হ্যাঁ, আমাকে এমন ভাবে হতাশ করলো, আমি আমার সন্তানকে অতটা সময় হয়তো দিতে পারি না। যতটা সময় আপনি স্কুলে যতটা সময় আমি স্কুলে দিই। দেন। তো এই সব মিলে আসলে এটা একটা দারুণ ব্যাপার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা রয়েছি ময়মনসিংহ জেলাধীন ধুবরা উপজেলার ৫ নং গোয়াতলা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের রফিয়া মাহফুজ মডেল হাই স্কুল প্রাঙ্গণে। তো আমরা আজকে এমন একজন বিশেষ মানুষের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার শৈশব কৈশোর যৌবন টোটাল লাইফটা যিনি মানুষের কল্যাণে নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন, তেমন একজন মানুষের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। একটু সময় আমরা ওনার সম্পর্কে আমরা জানবো, আপনাদেরকে জানাবো ওনার মনের অব্যক্ত কথাগুলো আমার মাধ্যমে আপনাদেরকে শোনানোর সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে ওনার পরিচয়টুকু নিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আপনার সম্পর্কে আপনার বিস্তারিত এই পর্যন্ত শূন্য থেকে শুরু করে যে আপনি আজকে সফলতার একটা প্রান্তে রয়েছেন, যেখানে সম্মানের সর্বোচ্চ বহিঃপ্রকাশ বটে, তো আপনার নাম পরিচয় থেকে শুরু করে এখন পর্যন্ত আসার যদি আপনি একটু মেহরবানি করে আমাদের শেয়ার করতেন, এতে করে হচ্ছে মানুষ উপকৃত হতো, অনেকে উৎসাহ উদ্দীপনা পেত এবং আপনার সম্পর্কে আপনার এই টোটাল জার্নিটুকু সম্পর্কে আমরা বিস্তর জানতাম আর কিনা। শুরু করুন। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার দর্শকবৃন্দকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জ্ঞানী গুণী মানুষ হয়ে এখনো উঠতে পারিনি, চেষ্টা করছি। তো ছোটবেলা থেকেই মানে স্কুল লাইফ থেকে একটু স্বপ্নবাজ মানুষ, আমি একটু স্বপ্ন দেখতে পছন্দ করি, নিজের চাইতে অনেক বেশি স্বপ্ন দেখি। তো এই স্বপ্ন দেখার পিছনে বড় ভূমিকা রয়েছে বিভিন্ন সাহিত্যিক প্রাবন্ধিক, তাদের লেখা পড়ে মূলত আমি উদ্বুদ্ধ হইতাম। বলতে দ্বিধা নেই যে এক্ষেত্রে ধর্মীয় ব্যাপারগুলো আমাকে, আমি একজন মুসলিম, ধর্মীয় বিষয়গুলো আমাকে দারুণভাবে ইন্সপায়ার করে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে। তো আমার জন্ম এই গ্রামেই, রঘুরামপুর গ্রাম, ভাই ইতিমধ্যে বলেছেন। আমি কৃষক পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক ছিলেন, তিনি এখন পৃথিবীতে বেঁচে নেই। আপনাদের কাছে দোয়া চাই আমার বাবার পরকালীন শান্তির জন্য। মা বেঁচে আছেন, তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। তো এই গ্রামের জন্মগ্রহণ করা একটা কৃষক পরিবারের ছেলে, সে আপন মনে ভাবত, কারোর সাথে তার ভাবনাগুলো অতটা শেয়ার করতো না। যদিও বা কখনো কখনো কাউকে বিশ্বাস করে শেয়ার করার চেষ্টা করতো, কিন্তু তারা আসলে ওভাবে ভাবনাগুলোকে, স্বপ্নগুলোকে ওভাবে ইন্সপায়ার করতে পারত। আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে অনেক সময় দেখা গেছে আমাকে বলতো যে তুমি এত ছোট মানুষ, এত বড় ভাবনার দরকার কি? আগে বড় হও, আগে নিজে কিছু করো, তারপর অন্যদের নিয়ে ভাবলেও চলবে, বা তখন হয়তো সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, মানুষকে নিয়ে ভাববে। এই কথাগুলো আপনাকে কে বলতো? আমি আবারও বলছি, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে তারা আসলেই আমার শিক্ষক। তারা আমাকে ভালোবাসতো, স্নেহ করতো, কিন্তু হয়তো আমার মতো করে ইন্সপায়ার করতে পারতো না অনেক সময়। মানে ওই আপনার টিচাররাই আপনাকে বলতো যে এই বয়সে, অপরিপক্ক বয়সে পরিপক্ক ভাবনা না ভাবলেও চলবে, এই টাইপ? হ্যাঁ, অনেকটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তখন হতাশ হইতাম যে আসলে স্যারেরা চাইলে হয়তো আমাকে আরো ইন্সপায়ার করতে পারতো। হয়তো তাদের জায়গায় ঠিক ছিলেন, ওনারা ঠিক ছিলেন, তারা অভিজ্ঞ মানুষ, যে আসলে আমি ওই বয়সে যে ভাবনা ভাবতাম, সেই ভাবনাটা হয়তো অপরিপক্ক ভাবনা, যদিও সুন্দর ভাবনা, কিন্তু হয়তো অপরিপক্ক। তো এখন অবশ্য ওনারা আমাকে খুব ইয়ে করেন, ইন্সপায়ার করেন বা যথেষ্ট ভালোবাসা দেখান। আসলে আপনাকে এখন ইন্সপায়ার্ড দেখান, কিন্তু আমার কি মনে হচ্ছে না যে আপনি যদি তখন আর একটু ইন্সপায়ার্ড করতে, তাহলে হয়তো আমরা যে এখন বর্তমান সময়ে যা করছি, ছোট বাচ্চাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিচ্ছি, তার মানে কি এখন যে উৎসাহ অনুপ্রেরণাটা ওই সময় আর এই সময় মানে সময়ে ডিসটেন্স করছে আসলে, তাহলে নাকি ব্যাপারটা এই দাঁড়ায়? হইতে পারে। আসলে তাদের ভাবনাটা এই নিয়ে তো পরবর্তী সময় আমি আর ওনাদের সাথে ডিসকাস করিনি,
মানে এখন অফ যাইতে বলছে, আপনি অফ গেছেন, আমি অফ যাইনি, আমি হয়তো তাদের সাথে শেয়ারিং অফ করছেন। হ্যাঁ আমি হয়তো ওভাবে আর সব বিষয় শেয়ার করি নাই, কিন্তু ভাবনাটা আমি বা আমার স্বপ্নটা আমার মনে ঠিকই লালন করে গেছি, আচ্ছা, যে একসময় না একসময় আমি আমার লালিত স্বপ্নর বাস্তবায়ন করতে চাইবো, চেষ্টা করব, হয়তো উপরওয়ালা একদিন দিবে, এবং এখন অনেকটা আমাকে দিয়েছে উপরওয়ালা, যে আমি আমার স্বপ্নগুলো অনেকটা বাস্তবায়ন করতে পেরেছি। আচ্ছা, এটা তো আপনার কি মানে ওই হাই স্কুল লেভেলের কথা? হাই স্কুল থেকে আমি যখন নবম শ্রেণীতে উঠি, তখন থেকেই আমার এই ভাবনাগুলো খুব জোরালো হয়, যে সততা, আদর্শ, ন্যায়পরায়ণতা, সমাজকে সুন্দর করা, সমাজের মানুষকে নিয়ে ভাবনা, দেশকে নিয়ে ভাবনা, দেশপ্রেমে জাগ্রত হওয়া, এগুলো আমার ওই সময়ই শুরু হয়, এবং সেটা কলেজ লেভেল পর্যন্ত। স্কুলের শিক্ষকরাও দের সাথেও শেয়ার করতাম, সবার সাথে তো না, যার সাথে ওরকম আন্তরিকতা ছিল, যার সম্পর্ক ছিল, গুড রিলেশন ছিল, তাদের সাথেই শেয়ার করতাম। কলেজ লেভেলেও আমি এটা শেয়ার করেছি আমার টিচারদের সাথে। তো আপনি কি বুঝতে পারতেছেন, মানে যে বয়সে হচ্ছে নবম শ্রেণী, তাহলে ওই সময় সর্বোচ্চ বয়স থাকে 13 থেকে 14 এর মধ্যেই। তো এই সময়ে একটা ছেলে গ্রামীণ অজপাড়াগাঁয়ে থেকে ওই সততা, ন্যায়পরায়ণতা বা সমাজকে কিছু ভালো দিতে হবে, দেশের জন্য ভালো কিছু করতে হবে, ওই বয়সের চিন্তা ভাবনা ওনার এইটা একটু রাইখেন আর কি। তারপর তারপর পড়াশোনা, এখানে স্কুল জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা আপনাকে শেয়ার করতে পারি, বা দর্শকদের শেয়ার করতে পারি। আমি এর পূর্বে একবার একটু ফেসবুকে শেয়ারও করেছিলাম একবার। আচ্ছা, আমার স্কুল লাইফে সবচেয়ে মানে অপছন্দনীয় বিষয় ছিল একটা বিষয়, সেটা হলো, আপনারা কখনো মুখোমুখি হয়েছেন কিনা ওই সময় স্টুডেন্ট যারা, তারা হয়তো অবগত আছে। স্কুলে যখন মানে এসএসসি পরীক্ষা শুরু হবে, তখন আমরা বিদায় অনুষ্ঠান আয়োজন করি স্কুলে, শিক্ষার্থীরা বিদায় নেয়। তা আমি যখন ওই হলরুমে বসে থেকে শুনতাম কোনো শিক্ষককে বলতে যে, তোমরা টেনশন নিও না, নিশ্চিন্তে যাও, পরীক্ষা হলে আমরা তোমাদেরকে যত ধরনের হেল্প লাগে করব। অর্থাৎ এই হেল্পটা আসলে এই, নকলে হেল্প, ও আচ্ছা, মানে নকল করতে হেল্প করা। কত সাল আপনি এসেছি? 98। মানে 98 99 তো হচ্ছে নকলের স্বর্ণযুগ বলা যায়। আচ্ছা, যাই হোক, ওই সময় টিচাররা যখন ওই ওই বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতো যে, তোমরা যাও, আমরা যত রকমের সহযোগিতা লাগে করব, চেষ্টা করব, ওইটা আমাকে স্কুলে যাওয়ার জন্য নিরুৎসাহিত করতো। এই কথাটুকু আমাকে দারুণভাবে স্কুলে যেতে নিরুৎসাহিত করতো। বলতে পারেন যে আমি স্কুল পালানো ছেলেদের দলে নাম্বার 1-এ আছি। আমি আমার টোটাল শিক্ষা জীবনে কোনো একাডেমিক ইয়ার ঠিকভাবে স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, বিশ্ববিদ্যালয়ে তো পড়িই নাই আমি। আচ্ছা, সে এরকম আর কি, মানে বিদ্যালয়ে যাইতে আমার অনীহা কাজ করতে, এই কারণেই যে একজন শিক্ষক যখন দাঁড়িয়ে একজন স্টুডেন্টকে উৎসাহিত করে নকল করতে এবং সব ধরনের সহযোগিতা করতে বলে, তো সেখানে যে আমি কি শিখব, আমার মনে প্রশ্ন থেকে যেত এটা, যে আমি স্কুলে তো মানুষ আসে, আমি নিজেকে প্রশ্ন করতাম, এটা নিজেকে এইভাবে বলতাম যে স্কুলে তো মানুষ আসে মানুষ হতে, আমি ওদের চেয়ে ঢের ভালো মানুষ আছি, সুতরাং আমার বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। ওটা কি ওই সময়ের ভাবনা? ওই সময়ের ভাবনা। বাহ। এবং আমি বিদ্যালয়ে যাইতাম না। আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতেন, তিনি চাইতেন তার ছেলে মেয়েরা সবাই পড়াশোনা করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। যদিও আমার বাবা কৃষক, তিনি উচ্চশিক্ষিত ছিলেন না, শুধুমাত্র প্রাইমারি শিক্ষা ছিল তার, 5ম শ্রেণীর পাস, কিন্তু তিনি অনেক বেশি শিক্ষা অনুরাগী ছিলেন, যার ফলে উনি চাইতেন তার, আমরা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন, আমরা সবাই 4 ভাই 4 বোন। আচ্ছা, আমরা সবাই উচ্চশিক্ষা লাভ করেছি আপনাদের দয়ায়। তিনি চাইতেন খুব করে যে আমরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হই। তো উনি আমাকে খুব ইন্সপায়ার করতেন, উৎসাহ দিতেন, টাকাটা দিতেন, যে তুমি স্কুলে যাও, তোমার কি লাগবে, টাকা পয়সা, পোশাক আশাক, যা কিছু লাগে। অন্য আদর্শের ছেলে মেয়ের চেতেও আমাকে বেশি দিতেন আমার বাবা, দেওয়ার চেষ্টা করতেন, বলতেন যে তুমি যাও, যেন আমি স্কুলে যাই। কিন্তু আমি ওই যে আমার ভিতরে একটা দাগ কেটে আছে, একটা অনীহা তৈরি হয়েছে, যে আমি কেন আসবো বিদ্যালয়ে, আমি আসলে বিদ্যালয়ে আসার প্রয়োজনটা ফিল করতে পারিনি ওই একটা বক্তৃতার কারণে। তো যা হোক, ওই নানান চড়াই উতরাই পেরিয়ে তারপর এসএসসির গণ্ডিটা পার করেছি, সেটাও সময় লেগেছে।
আচ্ছা, তারপর এখানে উচ্চশিক্ষা লাভের জন্য কি আপনি এখানেই ছিলেন নাকি শহরমুখী হয়েছিলেন? এখানেই ছিলাম। এখানে স্কুল জীবনে আরো একটু স্মৃতি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো এটা ইন্সপায়ার করবে। আমি যেহেতু স্কুলে ঠিকমতো যাইতাম না, কাজেই ছাত্র হিসেবে তো বুঝতেই পারেন কেমন বাজে ছিলাম। পাশ করা বিদ্যায় আমি একেবারেই দক্ষ ছিলাম না, সিদ্ধহস্ত ছিলাম না, মানে পরীক্ষায় ফেল করতাম। আচ্ছা, আমি খুব খুব কম সময়ে কোনো ইয়ারেই সব বিষয়ে পাশ করেছি কিনা আমার সন্দেহ আছে। অনেক ক্লাসে আমি ওই যে এক দুই বিষয় ক্রস করে করেই উপরে ক্লাসে উঠতাম। আর আমি যখন নবম দশম শ্রেণীতে পড়ি তখন আমার ইংরেজির প্রতি একটা বিশেষ দুর্বলতা ছিল। আচ্ছা, আমি ইংরেজিটা একেবারেই মুখস্থ করতে পারতাম না। দুর্বলতার মূল কারণই ছিল মুখস্থ করতে না পারা। মানে ওই সময় তো মুখস্থ করার প্রবণতা প্রচুর ছিল, যে বুঝে বুঝে পড়াশোনা করে এরকমটা ছিল না। তো ওই পড়া মুখস্থ করাটা এটা ছিল আমার কাছে অসম্ভব কাজ। আমি অন্য ইংরেজি ছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি নিজের বাসায় লিখতাম। আমি কখনো কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করে লিখতে পারিনি পরীক্ষায়। আচ্ছা, তো যার ফলে নম্বরও কম পাইতাম, কারণ এটা তো ওই মুখস্থ বিদ্যায় যারা সিদ্ধহস্ত তাদের মতো তো সুন্দর হতো না হয়তো। তো আমি ইংরেজিতে খুবই দুর্বল ছিলাম, মুখস্থ করতে পারতাম না, যার ফলে আমি এসএসসিতে ফেলও করেছি ইংরেজিতে। কিন্তু আমি ইংরেজিটা মনে মনে ভাবতাম তখন, ব্যর্থ হলে যেমনটা হয় আর কি, আজকে ইংরেজি ছাড়া যদি একটা কোর্স থাকতো যে ইংরেজি পড়া লাগবে না, তারপরও পড়ালেখা মানে স্কুল পড়ানোর শিক্ষার্থীরা যেরকমটা করে না আর কি, না যে হচ্ছে শত ভাবনার ভিড়ে। আচ্ছা, তো যাই হোক, আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টার সাহেব, তিনি এখন পৃথিবীতে বেঁচে নাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা। উনি একজন গুণী ইংরেজি শিক্ষক ছিলেন। তো আমি একটা সময়ে পরে ওনার কাছে যাই, যে স্যার আমি আসলে ইংরেজি তো মুখস্থ করতে পারি না, আমি নিজে নিজে কিভাবে ইংরেজিতে লিখতে পারি সেই দীক্ষাটা যদি আপনি আমাকে দেন। তো এখানে অনেক গল্প আছে, সেসব সব গল্প নাই বললাম, তবে তিনি আমাকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছিলেন যে এভাবে তুমি ইংরেজিটা নিজের মতো করে লিখতে পারো। তো ওনার ওই সহযোগিতায় ইংরেজির উপর একটু স্কিল আমার আসে, এবং তখন আমি ওই মুখস্থ করা ছাড়াই পরবর্তী সময়ে ইংরেজিটা পাস করি। তারপর আমাদের কলেজ জীবন আমার উপজেলাতেই, দুবারা আদর্শ কলেজ, ইন্টারমিডিয়েটে ভর্তি হই। সেখানে গিয়েও আবার নতুন বিপত্তি ইংরেজি। তো আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি, স্যারা অনেকেই বেঁচে আছেন, হয়তো আমার কথা তাদের মনে নাও থাকতে পারে, দেখলে হয়তো স্বাভাবিক, মানে প্রতি বছর এত এত স্টুডেন্টের ভিড়ে অনেকের কথাই মনে থাকে না, কিন্তু সেই ঘটনাগুলো হয়তো ওনাদের মনে নাও থাকতে পারে। তো আমি তাদেরকে বিব্রত করার জন্য কথাগুলো বলছি না, আমাদের বাস্তবতার কথা বলছি। তো কলেজে গিয়েও আমার সেই ইংরেজি সমস্যা, সবাই ওই সাজেশন নেই স্যারদের কাছ থেকে এবং সেগুলো মুখস্থ করে আসে পরীক্ষায় ভালো করে, কিন্তু আমার তো ওই যে একই সমস্যা, আমি ইংরেজি মুখস্থ করতে পারি না। এসএসসির গণিতটা যদিও কোনো রকমে পার হয়েছি, কলেজে গিয়ে আবার বিপত্তি। তো ওখানে আমি আমার স্যারদের কাছে গেলাম যে এক্সট্রা একটু সময় দেওয়ার জন্য, অর্থাৎ প্রাইভেট, যেটা আমাদের দেশে প্রচলন রয়েছে যে প্রাইভেট পড়া। তো স্যারেরা প্রাইভেট পড়ান, আমিও গেলাম প্রাইভেট পড়তে। আমি স্যারদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে স্যার, আমি আসলে আপনারা যেভাবে পড়াচ্ছেন, যে নোট দিচ্ছেন, গাইড দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, সবাই মুখস্থ করে আসছে, পাস করছে, আমার তো এটা এবিলিটি নাই, মানে আমি মুখস্থ করতে পারি না স্যার। তো আমাকে যদি একটু ওভাবে শেখান যাতে আমি একটা প্যারাগ্রাফ নিজে থেকে লিখতে পারি, আমি একটা এসে নিজে থেকে লিখতে পারি। এটা তো আসলে মুখস্থ করার বিষয় না, এটা তো নিজে থেকে লেখার বিষয়। তো স্যার আমাকে বললো, তোমার আইডিয়াটা চমৎকার, সুন্দর, তুমি একটু ভালো ভাবনায় ভেবেছো, কিন্তু আমাদের বাস্তবতা ভিন্ন। এখানে তো আমি যদি তুমি যেটা চাচ্ছ সেভাবে পড়াই, বাকি যে স্টুডেন্ট আছে তারা কেউ বুঝবে না, তারা কেউ এটা প্রতি আগ্রহী হবে না, তারা এটা পড়তে চাইবে না। তো আমি বললাম যে স্যার, তাহলে আমি কি করতে পারি? 2-3 জন ইংরেজি টিচার ছিল বিভিন্ন কলেজের আশেপাশে ওই উপজেলাতে, প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিলেন এই একই কথা বলে। উপায়ন্তর না দেখে আমি তাদেরকে এই প্রস্তাবও দিয়েছিলাম যে স্যার, আপনি ব্যাচে পড়ায় যত টাকা পান, একটা ব্যাচে হয়তো আপনি 10-20 জন স্টুডেন্ট পড়ান, আমি সম পরিমাণ টাকা একা দিব,
আপনি আমাকে একটা সময় দেন যেন আমি ওভাবে পড়তে পারি। কিন্তু প্রত্যুত্তরে তিনি বলেছিলেন যে হ্যাঁ, তুমি হয়তো আমাকে টাকা দিবে, কিন্তু আমি তো 20 জন স্টুডেন্টকে বঞ্চিত করে তোমাকে একা পড়াতে পারি না। মানে আপনাকে ওইভাবেও আপনার মতো করেও পড়ালেন না, আবার ওই যে ব্যাচের যে আপনি যে অফারটা করলেন ওইভাবেও পড়ালেন না। না, তখন আমি চরমভাবে হতাশ হই। এখানে অনেকে হয়তো বলতে পারেন যে ওখানে টিচার নেই, অন্য কোথাও যাওয়া, কিন্তু আমরা যেই ওই জায়গায় আছি, যেই প্রত্যন্ত অঞ্চলে, এখানে আসলে অ্যাভেলেবেল ইংরেজি টিচার নাই, ছিল না। এখন হয়তো কিছু কিছু ইয়াং জেনারেশন যারা ইয়াং টিচার আছে, অনেকেই ভালো ইংরেজি পড়ান, কিন্তু আমি যে সময় কথা বলতেছি ওই সময় একটা উপজেলাতে 2-1 জন টিচারই থাকতো। হুম। তো আবার হয়তো ছিল, তাদের সাথে হয়তো আমার কমিউনিকেশন ছিল না, এটা একটা কারণ হতে পারে। তো ওনারা যখন আমাকে নিরুৎসাহিত মানে সময় দিতে পারলেন না, তখন আমি চরমভাবে হতাশ হই এবং আমি ওখানে মেসে থাকতাম একটা রুমে। আমি রুমে এসে এতটা হতাশ হই যে আমি বসে বসে ওই ইংরেজি বইটা একটা করে পাতা চিরতেছিলাম আর আগুনে পোড়াচ্ছিলাম। মানে আপনার বই থেকে? হ্যাঁ, আমার বই থেকে। মানে কি হতাশা এমন ভাবে গ্রাস করলো? হ্যাঁ, আমাকে এমন ভাবে হতাশ করলো যে আমি নিজে পারছি না এটাকে আয়ত্ত করতে, কারো কাছ থেকে ওভাবে সহযোগিতাও পাচ্ছি না। তো আমি আসলে কি করব? তখন আমি ওই হতাশা থেকে ইংরেজি বইয়ের এক একটা পাতা ছিঁড়ছিলাম আর ওই রুমেই আগুনে পোড়াচ্ছিলাম। তো আমার পাশে যে রুমের অন্য স্টুডেন্টরা ছিল, তো ওরা টের পায়। যেহেতু আগুনে কাগজ পুড়ছিলাম, একটা দোয়া হচ্ছিল, আগুন দেখা যাচ্ছিল, আমি তো দরজা লক করে করছিলাম। এটা বিল্ডিং ঘর ছিল না, টিন শেড ঘর ছিল। তো পাশের ওরা এসে দেখে বলতেছে কি ব্যাপার, এখানে কি হয়েছে, ধোঁয়া দেখা যাচ্ছে। তো আমাকে ওরা নক করলো, আমি কথা বলতেছি না, আমি আমার কাজ করতেছি। তো এক সময় আমার এইটুকু হলো যে আমি হয়তো একটা সিচুয়েশনে পড়ে এটা করতেছি, কিন্তু তারা তো এটা জানে না, তারা তো টেনশন করছে, দুর্ঘটনার কোনো কিছু একটা দুশ্চিন্তা করছে, হয়তো আরো কিছু করবে, হয়তো দরজা ভাঙবে, আরো অনেক লোকজন আসবে, তখন ব্যাপারটা হয়তো অন্যরকম হয়ে যাবে। একটা ভূত আমার ভিতরে আসে, তখন আসলে পরে আমি দরজা খুলে দিই। দরজা খুলে দিলে ওরা দেখে যে অবস্থা, যে আমি বই পুরাচ্ছি বসে বসে। তো তারা তো অবাক যে আসলে কি ব্যাপার, শোন ভাই আপনি এইভাবে বই পুরাচ্ছেন। তো এই পরে আমি তাদেরকে বলেছি অবশ্য যে আসলে ইংরেজি নিয়ে আমি হতাশ, এই। তো ওরা আমার বাড়িতে খবর দেয়, তোমার বাড়ি থেকে লোকজন গিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। আচ্ছা। তো পুনরায় আবার ওই স্যার, আমার স্কুলের যে স্যার আব্দুল কুদ্দুস মাস্টার সাহেব, পুনরায় আবার ওনার শরণাপন্ন হই এবং আমি বিষয়টা শেয়ার করি যে স্যার আমাকে ওই সময় তো একটু সাপোর্ট দিয়েছিলেন, আমি তো পার হয়েছিলাম। তো আমি, স্যার বললো যে আমি তো আসলে স্কুলের টিচার, আমি তো আসলে কলেজের স্টুডেন্ট পড়াই না ওভাবে, তো তোমাদের সিলেবাস সম্পর্কে তো অতটা আমি অবগত না। আচ্ছা, তারপরে তুমি আসলে কি চাচ্ছ? তো আমি বললাম যে স্যার আমাকে শুধু এইটুকু ধ্যান, যেন ভাষাটাকে আমি একটু আয়ত্ত করতে পারি, যে কোনো বিষয়ে আমি একটা বর্ণনা লিখতে পারি নিজের মতো করে, হ্যাঁ, ওন থিঙ্কিং থেকে, মানে মুখস্থ থেকে যদি আমাকে মুখস্থ থেকে আমি বের হয়ে আসতে বেরোতে পারি। তো স্যার বললো এই তো করে দেওয়া যাবে, তোমার সিলেবাসের সব না পারলেও। আসলে স্যার অবশ্যই ভালো ইংরেজি পড়ান, ভালো জানেন। স্যার আসলে একটু বাজারে দেখার জন্য হয়তো আমাকে বলছে আর কি, এভাবে যে আমি তো কলেজের পড়াই না। তো স্যারকে আমি বললাম যে স্যার আমাকে একাই পড়াতে হবে, কারণ আমি তো ওই যে অন্যদের সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারি না। তো স্যার বললো ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে আমি একাই পড়াবো, যেহেতু তুমি আসছো আমার কাছে। তো স্যার আমাকে একা সময় দিলেন কিছুদিন, এবং আমি তখন মোটামুটি একটু ইংরেজিটা আয়ত্ত করে নিলাম যে হ্যাঁ আমি এখন পারি কিছু লিখতে। তো এভাবেই কলেজে গণিতটা পার হওয়া। কিন্তু ওই যে একটা জ্যাদ চেপে গেল আমার মাথায়, যে ইংলিশ তো একটি ভাষাই, তো এটা না পারার কি আছে, চাইলে পারা যায়, একটু চেষ্টা করে তো একটু পেরেছি, দেখবো এর মধ্যে কি আছে। এর মধ্যে কি আছে। তো স্যারকে বললাম যে স্যার আমি কিন্তু আপনার সহযোগিতাটা অব্যাহত চাই, পরীক্ষা তো শেষ, এখন আমি ওই ইংরেজিটা আমি শিখতে চাই। তো আসলে স্যার তো ব্যস্ত মানুষ, স্কুলে যায়। আমি তখন একটা কৌশল নিলাম যে স্যার আমাদের বাড়ির কাছাকাছি রাস্তা দিয়ে যাইতো, এই যে পাশেই কংস নদী যে নৌকা দিয়ে পার হইতো, তো
তো স্যার এসে অনেক সময় গাঠে দাঁড়ায় থাকতে হইতো। হুম। তো আমি ওই স্যারের সাথে তখন আমি ওই যে তো প্রতিদিন তো একই সময় যাই, যেহেতু আমি ওই স্যারের সাথে দাঁড়ায় থেকে বিভিন্ন ইংরেজির সমস্যা নিয়ে স্যারের সাথে কথা বলতাম, স্যারের সাথে নৌকায় উঠতাম, স্যারের সাথে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাইতাম। কোন স্কুল? ঘাগড়া দ্বিমুখী বিশ্ববিদ্যালয়। ঘাগড়া দ্বিমুখী, মানে এখান থেকে 3 কিলো? হ্যাঁ, ওই স্কুলের শিক্ষক ছিলেন উনি। আমি পুরো রাস্তা যাইতাম না, আমার যতক্ষণ ওই একটা টপিকস নিয়ে কথা বলার ছিল, আমি সারাক্ষণ তখন আমার ভাবনাই ছিল যে কিভাবে ইংরেজি ভাষাকে শেখা যায়। তো ওই একটা লেসন পড়েছিলাম, সেখানে ইংরেজি শেখার কিছু কৌশলের কথা বলা হয়েছিল। সেই এরকম আর কি, যে আপনি সারাদিন যা করবেন তা নিয়ে আপনি ওইটাকেই মনে মনে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করেন, হয়তো সবগুলো আপনি পারবেন না, তখন আপনি ওই যেটা পারেন না ওইটা যে পারে তার কাছ থেকে সহযোগিতা নেন। তো ওই কৌশলটাই আমি ফলো করতে শুরু করলাম। তো আমি সারাক্ষণ যা করি সব ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি, যেটা না পারি ওই স্যারের কাছে যাই। তো স্যার তো ব্যস্ত মানুষ, স্কুল আছে ওনার, বাকি সময় প্রাইভেট পড়ায়, তো ওদের সাথে তো আর আমার এই সব বিষয় নিয়ে কথা বলা যায় না। তো আমি স্যারকে বললাম, স্যারে বললো যে তুমি মাঝে মাঝে আমার সাথে দেখা করো ঘাটে। ওই স্যার যখন নৌকা পার হয় তখন স্যারের সাথে দেখা করি, ওই দাঁড়ায় নৌকা আসতে আসতে একটু কথা বলি। স্যার এই ব্যাখ্যাটা করতে পারিনি। কখনো স্যার আবার স্কুল থেকে যখন বাড়ির দিকে যায় তখন স্যারের সাথে হাঁটতে হাঁটতে, স্যার এই রাস্তা দিয়ে যাইতো, তো বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাইতাম। কোনো সময় অফ ডে থাকলে স্যারের বাড়িতে যাইতাম, যে স্যার এই ব্যাখ্যাটা আজকে করতে পারিনি। এইভাবে করতে করতেই ইংরেজির যে দুর্বলতাটা সেটা আমি কাটায় উঠি, এবং এখন মাশাআল্লাহ ইংরেজিটা পড়তে পারি আর কি, নিজের মতো করে করতে পারি। ক্লাস ইংরেজি পড়ায়ও মাঝে মাঝে। তো এই হচ্ছে আসলে ছাত্র জীবনের স্ট্রাগল। তারপর যখন অনার্স ভর্তি হবো তখন অনার্স ভর্তি হই নাই, শহরে বাড়ি ছেড়ে দূরে শহরে যেতে হবে, বাস্তবতা ছিল কিছু। তো ভাবলাম পাস কোর্সেই পড়ি, দুবার ডিগ্রি কলেজ থেকেই মানে ডিগ্রিটা কমপ্লিট করি। এখান থেকে ডিগ্রি কমপ্লিট করা। আচ্ছা, তা কর্মজীবন আপনার প্রথমে কি দিয়ে শুরু করলেন? হ্যাঁ, কর্মজীবন আসলে ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় আমার ওই শখের বসে আসলে টিউশন শুরু করা। টিউশনি? হ্যাঁ, আমার শুরুটা টিউশন দিয়ে। তো আমি ওই স্টুডেন্ট পড়াইতাম প্রাইমারি লেভেলে। তো আস্তে আস্তে ওই একসময় শিক্ষকতা পেশার সাথে মানে জড়িয়ে যাই। একসময় শিক্ষকতাটাই ভালো লাগে। তারপর গ্রামে একটা কোচিং করি, সেখানে কিছুদিন কোচিংটা করি। তারপরে ডিগ্রিতে পড়া অবস্থায় চলে যাই গাজীপুরের টঙ্গীতে। আচ্ছা। ওখানে গিয়ে একটা স্কুলে 4 বছর মতো শিক্ষকতা করি। তারপর আবার গ্রামে চলে আসা ওই শিক্ষকতার সাথেই। মানে অ্যাটলিস্ট আপনি গ্রামেই থেকে গেলেন। এখানে গ্রামে ফিরে আসার পিছনেও একটা গল্প রয়েছে। আসলে ওই শুরুতে একবার বলেছিলাম যে আমার আসলে গ্রাম নিয়েই ভাবনা, গ্রাম প্রীতি। তো যখন স্কুলে পড়তাম, আমাদের উচ্চ বিদ্যালয়টা ছিল আমাদের গ্রাম থেকে অনেক দূরে। রাস্তাও ততটা ভালো ছিল না, অনেক কষ্ট করে যেতে হতো। তখন মনে মনে ভাবনা কাজ করতো যে এই গায়ে যদি একটা উচ্চ বিদ্যালয় থাকতো তাহলে তো আমাদের এত কষ্ট করে পড়াশোনা করতে হতো না। এটা ভাবনাটা এই পর্যন্তই ছিল। তো যখন কলেজে পড়ি তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প আছে, আপনারা অনেকে পড়ে থাকবেন, বিলাসী। ওই বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় একটা চরিত্র, বিলাসী একটা চরিত্র। মৃত্যুঞ্জয়দের স্কুলে যাওয়ার একটা বিবরণ রয়েছে, অনেকটা এরকম যে মৃত্যুঞ্জয়রা যে স্কুলে যাইতো, যে প্রায় 4 ক্রোশ দূরে তার বিদ্যালয়ে যাইতো, তাদের চলার পথটাও এরকম ছিল যে বর্ষাকালে হাঁটু সমান কাদা আর শুকনো মৌসুমে দোলার সাগর পাড়ি দিয়ে তারা স্কুল ঘর করিত। তারপর এক সময় এই কৃতবিদ্য ছেলেরা পাশ করে শহরে যাইতো, উচ্চশিক্ষা লাভ করত। ওই তারা উচ্চশিক্ষা লাভ করার পরে ওই শহরেই থেকে যেত। ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আক্ষেপ করে বলেছিলেন যে এইসব কৃতবিদ্য ছেলেরা শহরে গিয়ে যদি শহরে বসবাস করতে না থাকতো, আবার গ্রামে ফিরে আসতো, তাহলে হয়তো এই গ্রামের দুরবস্থাটা থাকতো না। তো শরৎচন্দ্রের ওই কয়টা কথা আমার মনে খুব দাগ কাটে। তো তখনই ভাবনা কাজ করে যে আমি যদি কখনো উচ্চশিক্ষা লাভ করিও, আমি আবার গ্রামে ফিরে আসবো, মানে আমার ফুল সার্ভিসটুকু আমি আমার গ্রামেই থাকবো। তো আসলে কিছু করতে পারবো না হয়তো গ্রামের, বা করতে পারবো কিনা জানি না, কিন্তু স্বপ্নটা কাজ করতো।
যে আমি আবার গ্রামে ফিরে আসব, গ্রামে একটি স্কুল করব। সেই ভাবনা আসলে কখন কিভাবে পূরণ হবে সেটা জানতাম না, কিন্তু স্বপ্নটা বরাবর লালন করতাম যে আমি একটা স্কুল করব। তো বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে আমি আসলে পার্ট টাইম শিক্ষকতা করেছি, সরকারি চাকরি হয় নাই। সরকারি চাকরির জন্য বারবার চেষ্টা করেছি, হয়ে ওঠে নাই। সেটা দুর্ভাগ্য বলতে পারেন, সৌভাগ্য বলতে পারেন। হয়তো আমি যে স্বপ্ন দেখেছিলাম ছাত্রবেলায়, সৃষ্টিকর্তা চেয়েছিলেন যে হয়তো মনে মনে স্থির করে রেখেছিলেন যে আমি তো স্বপ্নটাই পূরণ করে দেব, সেই জন্য আমাকে কখনো চাকরি দেয়নি। আমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য 2টা বিষয়ের নিবন্ধন ছিল। আপনারা অনেকে জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করে তারপর শিক্ষক হতে হয়। তো এরকম 2টা বিষয়ের উপর আমার যোগ্যতা অর্জন করার পরেও আমি কোথাও চাকরি পাইনি। মানে নিবন্ধন 2 সাবজেক্টে আপনার নিবন্ধন আছে, হ্যাঁ, 2টা এরপরে আপনার চাকরি জাননি, মানে পাই নাই আসলে, হয়নি। মানে বিষয়টা হচ্ছে যে উনি আসলে চাকরি দিবে, তাহলে উনি চাকরি করবে কিভাবে? আল্লাহ পাক হয়তো অনেক বিষয় দিয়ে পাঠায়। এটা হচ্ছে যে আমি তোমার মাধ্যমে চাকরি দিব, তোমাকে চাকরি দিব না, তোমার মাধ্যমে চাকরি দিব। খুব সুন্দর। তো পুনরায় এর মাঝখানে ওই শিক্ষকতার পাশাপাশি আমি একটু বিজনেসের সাথে যুক্ত হই। তো এটা আপনার এই যে স্কুল, একটু জ্ঞাতার্থে আমি বলিনি, সেটা হচ্ছে উনি জনাব শফিউল্লাহ সুমন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, রফিয়া মাহফুজ মডেল হাই স্কুল, রঘুরামপুর, গোয়াতলা, ধুবরা, ময়মনসিংহ। উনি যে বর্ণনাটা দিলেন যে ওনার সময়ে স্কুলে যেতে তো অনেকটা দূরে, অর্থাৎ প্রায় 5 কিলো। এইখানে আমরা যদি এটাকে সেন্টার ধরি, তাহলে টোটাল অ্যারাউন্ডে চতুর্দিকে প্রায় 5 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নাই। না, 5 কিলো আপনি কল্পনা করতে পারতেছেন কিনা? বর্ষাকালে এই 5 কিলো হেঁটে যাওয়া আসা, ওই শৈশবের কষ্ট থেকে কিন্তু এখানে একটা স্কুল উনি প্রতিষ্ঠা করছেন, এবং বর্তমানে এটাতেই উনি প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দায়িত্বে আছেন আর কিনা। তো স্কুল প্রতিষ্ঠার পিছনে আমরা অনেক সময় আপনার অনেক বিষয় আমরা মানে চোখে পড়েছে, ওইখান থেকে যদি কিছু শেয়ার করতেন। হ্যাঁ, যখন ওই স্কুল প্রতিষ্ঠাটা আসলে সুযোগ করে দেয়, আমি সুযোগটা আসে এভাবেই যে যখন চাকরি পাচ্ছিলাম না, বিভিন্ন স্কুলে পার্ট টাইম শিক্ষক হিসেবে কাজ করছি, তখন এক সময় ভাবনা কাজ করে যে একটু বিজনেসের সাথে যুক্ত হই। তো বিজনেসম্যান হওয়ার আসলে কখনোই আমার স্বপ্ন ছিল না, এটা কখনোই মাথায় ছিল না, কিন্তু ওই বাস্তবতার তাগিদে আমি বিজনেসে যুক্ত হই। তো বিজনেসে যাই হোক, একটা সময় খুব মানে 2-3 বছর বিজনেসে আন্তরিকতার সাথে কাজ করার পরে মোটামুটি আপনাদের দ্বারা একটু ভালো সাফল্য আসে আমার। তো আসলে ওই একটা কথা আছে যে কি স্বর্গে গেলেও ধান মানে। তো এই যে শিক্ষকতা পেশাটা আসলে রক্তে মিশে আছে। তো ওই ব্যবসায় সফল হওয়ার পরেও ওই শিক্ষকতা পেশায় আবার ফিরে আসতে মন চায়। মানে শান্তি পাচ্ছিলেন না মনে? হ্যাঁ। তো পরে চিন্তা করলাম যে এবার তাহলে আমার স্বপ্নটা নিয়ে কাজ করি, যে ওই যে ছাত্র কলেজে স্বপ্ন দেখতে স্কুল করার। তখন ওই 17 সালের শেষের দিকে 18 শুরুতে আমি স্কুলের কার্যক্রম শুরু করি, এবং শুরুতে একটি মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণী দিয়ে আমি স্কুল শুরু করি। প্ল্যানিংটা হলো এরকম যে এরাই 7ম উঠবে, 8ম উঠবে, এভাবে করে করে একসময় আমার স্কুল ফুলফিল হবে। শুরুতে আমি পাশেই কিছু ঘর ভাড়া নিয়ে কাজটা শুরু করি, এবং পরবর্তীতে এখানে স্থানান্তরিত 2021-22 সালের দিকে এখানে জমিটা কিনে মাটি ভরাট করে এটা করা হয়। এখানে কতটুকু জমি আপনার? এখানে আছে 1 একরের উপরে আছে। 1 একরের উপর। এটা তো টোটালি ছিল নিচু, পরে আচ্ছা আপনি এরকম নিচু জমি ছিল। আচ্ছা, এটা জলাশয় ছিল, এটা নদী থেকে ড্রেজিং করে মাটি ভরাট করে তারপর এটা করা হয়। তো আপনারা হয়তো অনেকেই ভাবেন বা অনেকে আমরা সমালোচনাও করি অসৎ মানুষদের, মানে এরকম ভাবি যারা রাজনীতিবিদদেরও সমালোচনা করি, যারা মানুষের জন্য সমাজের জন্য কাজ করে না কেন। আসলে একটা স্কুল করব গ্রামে, এটা আমার মনে হয় না যে আপনারা কেউ বলবেন যে এটা একটা খারাপ কাজ হয়েছে। কিন্তু এই স্কুলটা করতে গিয়েও আমি অনেক ধরনের বাধার সম্মুখীন হই, অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই। আমি যখন স্কুলটা শুরু করি, এখানে জমি আমি কিনেছি আমার নিজস্ব অর্থায়নে, কিন্তু ওই যারা জমি বিক্রেতা তারা জমি বিক্রি করে আমাকে জমি মাপজোক করে দখল বুঝিয়ে দিয়েছে। তো আমি যখন সীমানার খুঁটি দিয়ে রাখলাম, আর আথলে সীমানার খুঁটি থাকে না। আপনারা শুনলে অবাক হবেন
যে আমি জমি কিনেছি টাকা দিয়ে, সীমানা খুঁটি দিয়েছি, রাত হলে খুঁটি থাকে না, মানে দিনের বেলা খুঁটি গাড়ছেন কিন্তু রাত বেলা খুঁটি নেই। খুঁটি নেই। বলতে পারেন যে পাশের জমির হয়তো আপত্তি ছিল, বিষয়টা তা না। যদি পাশের জমির আপত্তি থাকে তাহলে যখন মাপযোগ করেছি তিনি তো উপস্থিত ছিলেন, আপত্তি থাকলে বলতে পারতেন, বা বা পরবর্তী সময় এসে বলতে পারতেন। রাত্রে তো কিছু উপরে ফেলার কোনো কারণ নেই। মোট কথা হচ্ছে একটা চক্র বা একটা পক্ষ হয়তো চাচ্ছিল না যে আমি এখানে একটা স্কুল করি। আমি কিছু বলি না, আমি দু একজনকে, এলাকার দু একজনকে জানিয়ে রাখি শুধু যে এই যে আমার সীমার খুঁটি, এই যে দেখেন উপরে নদীর পাড়ে ফেলে রেখেছে, হয়তো দেখা গেছে খুঁটি নাই, নিয়ে গেছে সিমেন্টের খুঁটি, তাও নিয়ে গেছে। চলছে এভাবে। মাটি ভরাট করার সময়ও কিছু লোক বাধা সৃষ্টি করলো, আমি তাদের কথা নাই বা বললাম। তারপর মাটি ভরাট শেষ হলো, এখন ঘর তৈরি করার পালা। এখানে আমি একটা টিন শেড ঘর তৈরি করেছি সিমেন্টের পিলার দিয়ে, আপনারা হয়তো একটু পরে দেখতে পারবেন। এই ঘরের সমস্ত আসবাবপত্র পাশে একটা ঘরে, চাইলে একটু দেখাইতে পারো, ওই ঘরটা টিন শেড ঘর। মানে স্টোর রুম। হ্যাঁ, ওই যে প্রথম যে স্টোর রুমটা তৈরি করলেন, ওই ঘরটাতে আমি ওই আসবাবপত্রগুলো, টিন, বাঁশ, কাঠ, এগুলো মানে রেখে দিলাম আর কি। তো মিস্ত্রিরা কাজ করছে, হঠাৎ একদিন রাতে ওই ঘরে আগুন। আগুন আগুন এখানে নিজে থেকে আগুন লাগার মতো কোনো কিছু নাই, কিন্তু শুধু একটা ঘর, এখানে কিছু বাটকাশ টিন আছে, এখানে কোনো রান্নাঘর নাই, কিছু নাই, আগুন লাগার কোনো উপলক্ষ নেই। তো ফাঁকা একটা ঘর, কোনো মানুষ থাকে না, দরজা বন্ধ, ভিতরে হঠাৎ আগুন। আনুমানিক রাত 11টা, 11:30টার দিকে। তো আমার বাসা এখানে কাছাকাছি, হয়তো 200 ফিট দূরে। তো আমার এক প্রতিবেশী ভাই এদিক দিয়ে যাচ্ছিল, তিনি আগুনটা দেখেন এবং চিৎকার করেন যে ঘরে আগুন লাগছে। মানে এটা যে মালিক, উনি হচ্ছে বংশগত চৌধুরী, এই চৌধুরী ঘরে আগুন লাগছে। আচ্ছা। তো আমিও তখনও ঘুমাই নাই, বারান্দায় দাঁড়ানো ছিলাম, ফোন টিপছিলাম। তো আমি শব্দ শুনে আমার বুঝতে বাকি নেই যে আমার ঘরে আগুনটা লাগছে। আচ্ছা। তো আমি দৌড়ে আসলাম ছুটে। তো সৌভাগ্যের বিষয়, মানে একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কি, মানে সৃষ্টিকর্তার একটা বিশেষ রহমত ছিল যে আমি ওই মানে নির্মাণ কাজে সহজ করার জন্য একটা সাবমার্সিবল কল এখানে স্থাপন করা ছিল আগেই, এবং লম্বা লুজ পাইপ ছিল লাগানো, এবং বিদ্যুৎটাও ওই সময় ছিল। তো আমি এসে হত বিহবল না হয়ে খুব দ্রুত বুদ্ধি করে আমি ওই সাবমার্সিবলটা স্টার্ট করি, এবং ওই দ্রুত পাইপটাকে নিয়ে এই আগুনে ধরি। আরো কয়েকজন পরিচিত ভাই এখানে আসে আমার সাথে, তো যার ফলে আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, খুব বেশি একটা ক্ষতি হয়নি। তো পরে অবজার্ভ করে দেখা গেল যে ওই ঘরটার পিছন দিক দিয়ে একটা টিনে একটু ফুটা ছিল, বেড়ার টেনে একটু ফুটা ছিল, ওটা দিয়ে পেট্রোল ঢেলে তারপর আগুন লাগানো হয়েছে। অর্থাৎ তারা চেয়েছিল এই যে ঘর নির্মাণের সমগ্র উপকরণ এগুলো পুড়িয়ে দিলে তো আমি আমি হয়তো হতাশ হয়ে যাব, তখন হয়তো আমি স্কুলটা করব না। তো আমি মনে কষ্ট পেয়েছি, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেইনি, যেহেতু আমি দেখিনি, নেইনি। তারপর ঘর নির্মাণ হয়েছে। শিক্ষার্থীর ব্যাপার আছে, এখানে কিছু মানুষ ওই হয়তো আমার বলা ঠিক হচ্ছে না, কিন্তু ওই শিক্ষার্থী যাতে ভর্তি না হয়, ওই নানান প্রতিবন্ধকতা করে করে। এবং তারপরেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই সবাইকেই। এলাকার অনেক মানুষ আছে যারা এই প্রতিষ্ঠানটা হোক এটার জন্য চেষ্টা করে, নিরলসভাবে কাজ করছে, নিরলসভাবে সহযোগিতা করছে, শিক্ষার্থী ভর্তি হওয়ার ব্যাপারে সহযোগিতা করছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আপনি হচ্ছে স্কুল করার আগেই তো আপনি বিজনেসে ঢুকে গেলেন। বিজনেস হচ্ছে আপনার ধুবরা উপজেলা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মাস্টার এজেন্ট। এই একটা অজপাড়া থেকে কিন্তু আপনি পরে হচ্ছে 4-5টা সাব এজেন্ট দিচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার স্কুলটা প্রতিষ্ঠা করলেন। আপনার কিছু বেশ উদ্যোগও আমরা ইতিমধ্যে খেয়াল করেছি, যেমন আপনি হচ্ছে কম্পিউটার ট্রেনিং এবং হচ্ছে হস্তশিল্প প্রশিক্ষণ, মানে উদ্যোক্তা হওয়ার যে একটা প্রেক্ষাপট, এইটা আপনার মধ্যে কিভাবে আসলো যে আপনি এত কিছু সামাল দিয়েও একজন উদ্যোক্তা হওয়ার জন্য নিজেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন?
আমি শুরুতেই বলেছি যে আমি একজন স্বপ্নবাজ মানুষ বা স্বপ্নবিলাসী মানুষ। আচ্ছা, এটা এই স্বপ্ন দেখতে আমাকে ইন্সপায়ার করে বেশি কাজী নজরুলের লেখা। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার কিছু কবিতা, প্রবন্ধ, এগুলো আমি ওই ছাত্রকালে পড়েছি। তো তার লেখা পড়ে আমি ওই যে স্বপ্ন দেখতে ইন্সপায়ার হই, যে আসলে ওই বয়স, সীমাবদ্ধতা, মানে ওইগুলো আসলে বিষয় না। আমি যদি স্বপ্ন দেখতে পারি তাহলে আমি আমার স্বপ্নের মতো বড় হওয়ার চেষ্টা করতে পারবো। মানে যত উনি বুঝাতে চেয়েছেন তার লেখায় যে যত বেশি পারো স্বপ্ন দেখো। আমিও তাই, আমি অনেক স্বপ্ন দেখি। আমার, আপনি দেখে মনে হচ্ছে যে আমি অনেকগুলো স্বপ্ন পূরণ করেছি, আমার অনেক সফলতা, বাট আমি আমার স্বপ্নের জায়গায় এখন অনেক পিছিয়ে। কেন স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না, এটা তো কস্টিং নাই, স্বপ্ন বেশি করে দেখতে তো অসুবিধা নাই। না, আমি আমার স্বপ্নের জায়গা থেকে অনেক দূরে, আমার আরো অনেক স্বপ্ন। আচ্ছা, এই অনেকেই হয়তো মনে করে যে আমি সফলতার একটা প্রান্তে এসে পৌঁছেছি, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি সফলতার একটা স্টেপ, ফার্স্ট স্টেপ বলতে পারেন। আচ্ছা, আচ্ছা। আরো অনেক ধাপ বাকি রয়ে গেছে আমার। তো ওই স্বপ্নগুলোর একাংশ হচ্ছে উদ্যোক্তা হওয়া, মানে নিজেকে উদ্যোক্তা রূপে প্রকাশ করা। হ্যাঁ, স্বপ্ন বিষয়টা হচ্ছে যে আমি আগেই বলেছি আমি সমাজ এবং মানুষ সবাইকে নিয়ে ভাবতে পছন্দ করি আগে থেকেই। তো আমি সবসময় চাইতাম, হয়তো আমার সামর্থ্যটা ওরকম না, আমার বাস্তবতাটা ওরকম না, কিন্তু আমি চাইতাম, মানে ওই নিজের সামর্থ্যের বাইরে গিয়ে হচ্ছে আমার চাওয়াগুলো, যে যে পরিবর্তন হোক। হ্যাঁ, যে আমি আসলে কম্পিউটার শিখেছি, আমি এটা অত ভালো কম্পিউটার আমি জানি না, কিন্তু আমি মনে করি যে প্রত্যেক মানুষের প্রযুক্তিগত জ্ঞানটা থাকা দরকার। সে যদি কম্পিউটার শিখে, প্রযুক্তিকে আয়ত্ত করতে পারে, তাহলে সে নিজের উন্নতিও করতে পারবে। সে তার উন্নতি মানে তো সমাজের উন্নতি, দেশের উন্নতি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনার কিছু বেশ ধন্যবাদ আপনাকে উদ্যোক্তার যে কথাগুলো। আপনার কিছু অনেকগুলো সেবামূলক কাজেও আপনাকে নিয়োজিত থাকার প্রবণতা খুব লক্ষণীয়। এইগুলো কি আপনার ওই স্বপ্নেরই অংশ? হ্যাঁ, এগুলো আমার স্বপ্নের অংশ। আমি মানে হয়তো বাড়িয়ে বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আমি, আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে শহরের এলাকায়, ঢাকাতে, টঙ্গীতে। আমি যখন ছোটবেলায় আমার মায়ের সাথে কোথাও জার্নিতে যেতাম, বেড়াতে যেতাম ঢাকায়, তো দেখা গেছে যে আমি টিকিট কেটে উঠেছি ট্রেনে, আমার সিটটা আমি কোনো বয়স্ক মানুষকে দিয়ে দিয়েছি বা কোনো মহিলাকে দিয়ে দিয়েছি। আমি বাসে উঠেছি টিকিট কেটে আমার টাকায়, আমি আমার টিকিটটা আর টিকিট কাটা সিটটাই আমি অন্য কোনো মহিলাকে দিয়ে দিয়েছি, অন্য কোনো বয়স্ক মানুষকে দিয়ে দিয়েছি। এটা একটা প্রবণতা ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এই স্পৃহাটা মানে ধর্মীয় অনুভূতি থেকে আসছে আমার, মানে যে মানুষের সেবা করাটা। তো ওই থেকেই, মানে এটা ছোটবেলা থেকেই আমি এটা করে আসছি এবং এখনো এটা চেষ্টা করি, মানে যে কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকার। অসংখ্য ধন্যবাদ জনাব শফিউল্লাহ সুমন সাহেব। আচ্ছা, ওই আপনার প্রতিষ্ঠিত স্কুলের মাঠে চলেন একটু, আপনাদের সবাইকে নিয়ে যাই এবং এইখানে দাঁড়ানো অবস্থায় ওনার যে অনুভবটুকু, ওনার যে ফিলটুকু, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন। প্রিয় সুধী, 2018 সালে প্রতিষ্ঠিত রফিয়া মাহফুজ মডেল হাই স্কুল একদম অজপাড়া গায়ে, এই যে আমরা একটা সুবিশাল এরিয়াতে রয়েছি এবং সাথে স্যার রয়েছেন। আচ্ছা, এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে আমি আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে আপনার অনুভূতি কি? এটা তো অবশ্যই অনেকটা ভালো লাগার অনুভূতি বা গর্বিত হওয়ার মতো অনুভূতি। কারণ হচ্ছে এটা ছিল একটা ড্রিম ছাত্রকালের, আমি আগেও বলেছি এটা। তো সেটার বাস্তব রূপ দেখতে পাওয়া, একটা স্বপ্ন বাস্তবতা, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এটা মানুষের হয়তো বললে একটু বেশি হয়ে যাবে, কিন্তু একটা সন্তানের চাইতেও কোনো, না না, এটা 100 বার 100 বার। মনে করেন যে আমি আমার সন্তানকে অতটা সময় হয়তো দিতে পারি না, যতটা সময় আপনি স্কুলে যতটা সময় আমি স্কুলে দিই। স্কুলে দেন। তো এই সব মিলে আসলে এটা একটা দারুণ ব্যাপার। দেখতে পাচ্ছেন এই যে এই কর্নার থেকে পশ্চিমের কর্নার থেকে পূর্ব কর্নার পর্যন্ত যে ঘরটুকু রয়েছে, এটা 153 ফিট। 153 ফিটে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চালু রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মঞ্চ এবং এই দিক দিয়ে রয়েছে শহীদ মিনার এবং আগে তো ফুলের গাছ রয়েছে অসংখ্য, মানে পরিবেশটাকে আরেকটু দৃষ্টিনন্দন করার লক্ষ্যে। এবং ওই দিক দিয়ে ওই দিকের যে বিল্ডিংটা রয়েছে ওটাতে হচ্ছে পাঠাগার আর কি, কম্পিউটার ল্যাব এবং হচ্ছে হল রুম, ওই হিসেবে ব্যবহার করেন। খুবই সুন্দর আসলে।
এই পরিবেশে, এই অবস্থায়, এমন অজপাড়া গায়ে এই স্কুলটার খুব বেশি প্রয়োজন ছিল। ওই ঘরটা তো এই আমরা এতক্ষণ কিন্তু এটা কি বলে, চৌমাচা, ওয়াটার ভিলা। হ্যাঁ, ওয়াটার ভিলা। ওয়াটার ভিলা। ও আচ্ছা, ওয়াটার ভিলাতে বসে এতক্ষণ স্যারের সাথে কথা বললাম, এবং টোটাল বাউন্ডারিটা এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে একদম মা মাটি মিশে যাওয়ার মতো একটা অবস্থা। এবং আসলে পৃথিবীতে যে সকল বিশিষ্ট জনেরা পৃথিবীকে সার্ভ করেছে, আপনি জানেন বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাম থেকে উঠে আসে। তা আমরা সেই লক্ষ্যে, মানে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে এগিয়ে চলুক রফিয়া মাহফুজ মডেল হাই স্কুল। আর খুব প্রাণ ভরে দোয়া করি আমাদের স্যারের স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকুক। এবং মানুষ গড়ার কারিগরের একটা স্বপ্ন পূরণ হওয়া মানে আমাদের স্বপ্ন পূরণ হওয়া। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার স্বপ্নগুলো আমরা জানলাম, বুঝলাম এবং শিখলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।